নতুন সংসারের রঙিন স্বপ্নগুলোর মেয়াদ ফুরোবার আগেই যেন এক শীতল ও অস্বস্তিকর ভয়ের চাদর জড়িয়ে ধরেছিল আমাকে। বিয়ের তখন সবে মাত্র 15 দিন। নতুন পরিবেশ, অচেনা মানুষ, সব মিলিয়ে এক অদ্ভুত জড়তা কাজ করছিল মনের মধ্যে। পরিবারে কোনো একজন যদি দুশ্চরিত্র হয়, তাহলে সেই পরিবারে থাকাটাই দুষ্কর হয়ে যায়। কিছুদিন আগে আমি আমার শ্বশুর মশাইকে ড্রয়িং রুমে চা দিতে গিয়েছিলাম, কিন্তু চায়ের কাপটা হাত থেকে নেওয়ার নাম করে তিনি যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার আঙ্গুলগুলো ছুঁয়ে দিয়েছিলেন, তা যেন আমার পিঠে এক ঘৃণাযুক্ত ভয়ঙ্কর শিহরণ তুলেছিল। প্রথম দিন ভাবলাম হয়তো ভুলবশত হয়েছে, আমি অতটা পাত্তা দিইনি। ভেবেছিলাম নতুন বাড়ির সংস্কৃতি হয়তো বুঝতে একটু সময় লাগবে, তাই নিজের মনের ভেতর চলা সে অস্বস্তিটাকে মনের মাঝে চেপে গিয়েছিলাম। কিন্তু কথায় আছে না, মানুষের লোভ আর বিকৃত রুচি কখনোই থামে না। দিনকে দিন তার সেই দৃষ্টির ভাষা আরও নোংরা হতে লাগলো। সুযোগ পেলে ঘরের বারান্দায় বা করিডোরে আমার হাত ধরার বাহানা খুঁজত, আড়ালে এসে দাঁড়িয়ে অকারণে কথা বলার চেষ্টা করা, এগুলো যেন তার অভ্যাসে পরিণত হয়েছিল। তার চোখের চাউনি আমাকে প্রতি মুহূর্তে বিব্রতকর পরিস্থিতিতে ফেলত, আর ভেতরে ভেতরে ভয় আমাকে কুরে করে খাচ্ছিল। শত চেষ্টা করেও এই কথাগুলো কাউকে বলতে পারছিলাম না, কারণ কাউকে বললে হয়তো কেউ বিশ্বাসও করবে না, বরং উল্টো আমাকেই দোষারোপ করবে। তখন ভাবলাম, নতুন সংসার, স্বামীর মন রক্ষা করা এবং সমাজের কথা ভেবে মুখ বুজে সহ্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই আমি নিজের অজান্তে শ্বশুরকে সাধ্যমতো এড়িয়ে চলতে শুরু করলাম। যেখানেই তিনি থাকতেন আমি অন্য রাস্তা দিয়ে চলে যেতাম। এভাবে দেখতে দেখতে বিয়ের 1 মাস পার হয়ে গেল। সেদিন দুপুর বেলাটা ছিল বড়ই থমথমে। আমার স্বামী অফিসের কাজে বাইরে, আমার শাশুড়ি মা পাশের বাসায় এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। ফাঁকা বাড়িতে আমি একা রান্নাঘরে ব্যস্ত ছিলাম দুপুরের রান্না করার জন্য। চুলার উপর রাখা কড়াইয়ের ফুটন্ত তরকারির শব্দের মাঝে হঠাৎ করেই চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। কোনো শব্দ না করে পেছনে এসে দাঁড়ানোর একটা ভারী উপস্থিতি টের পাওয়ার আগেই দুটো শক্ত ও লোভী হাত পেছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কথায় আছে, সুযোগ সন্ধানী মানুষ কখনো সুযোগ হাতছাড়া করে না। সেদিন আমার ক্ষেত্রেও তাই হলো। সেই মুহূর্তে আমার অন্তরাত্মা যেন কেঁপে উঠল, মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। চোখের পলকে আমার সমস্ত শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। এ এক অচেনা ও বিভীষিকাময় আতঙ্ক। প্রাণপণে নিজেকে তার সেই নিকৃষ্ট গ্রাস থেকে ছড়ানোর চেষ্টা করলাম। শরীর কাঁপছিল থরথর করে, গলার কাছে দলা পাকিয়ে আসছিল কান্না। নিজেকে মুক্ত করার তীব্র আকুতি নিয়ে রুদ্ধশ্বাসে কোনো মতে মিনতি করে বললাম, কি করছেন বাবা? দয়া করে আমাকে ছেড়ে দেন। আমার আকুতি ভরা সেই মিনতি তার পশুবৃত্তিকে একটুও গলাতে পারল না। উল্টো তিনি আমাকে ছেড়ে দেওয়ার বদলে আরো শক্ত করে, আরো হিংস্র গ্রাসে নিজের বুকের সাথে চেপে ধরলেন। তার সেই নির্মম বাঁধনের নিচে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। অসহায়ত্বের এই চরম মুহূর্তে আমার 2 চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়তে লাগলো উষ্ণ অশ্রুজল। ঠিক তখনই মুক্তিদূত হয়ে যেন বেজে উঠল বাইরের কলিং বেল। পরপর 2 বার তীক্ষ্ণ শব্দে বেজে উঠল দরজার বেলটি। সেই শব্দ কানে যেতেই তিনি এক ঝটকায় আমাকে দূরে সরিয়ে দিলেন। বুক ফাটা দীর্ঘশ্বাসে হাঁপাতে হাঁপাতে আমি মনে মনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালাম। মনে হলো সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে যেন ফিরে এসেছি। থরথর করে কাঁপতে থাকা হাতে কোনো মতে ঘরের দরজাটা খুলতেই দেখতে পেলাম শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। নিজেকে আর ধরে রাখতে না পেরে এক ঝটকায় তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। শাশুড়ি মা আমার কাণ্ড কারখানায় অবাক হয়ে বলে উঠলেন, কি ব্যাপার, কি হয়েছে? এভাবে আমাকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? আর তোমাকে দেখে মনে হচ্ছে ভীষণ ভয় পেয়েছ। ততক্ষণে কান্নায় আমার গলা জড়িয়ে এসেছিল, কণ্ঠ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না।
কোনো মতে কান্না থামিয়ে হাঁপাতে হাঁপাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক নিঃশ্বাসে খুলে বললাম তাকে। কিন্তু কি অবাক করা বিষয়, আমার কথাগুলো শেষ হতে না হতে শাশুড়ি মায়ের মুখের অবয়ব মুহূর্তের মধ্যে বদলে গিয়ে এক হিংস্র রূপ ধারণ করলো। তিনি হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে আমার মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরলেন এবং রাগী গলায় ফুঁসে উঠে পড়লেন, তোর সাহস তো কম না? তুই কার কথা বলছিস মুখপুরি? আমাদের অন্যকে আমাদের ঘরে থেকে এখন আমাদেরই নামে এমন জঘন্য বদনাম করছিস? কি এমন করেছে তোকে শুনি? একটু জড়িয়েই তো ধরেছে, কি এমন হয়েছে? মনে হয় তোর দামি শরীর খসে পড়েছে? মুরব্বি মানুষ একটু স্নেহ করতেই পারে, তাতেই তোর এত ঢং শুরু হয়ে গেল? আবার এসেছিস আমার কাছে তার নামে বিচার দিতে। কথাটা শেষ হতেই শাশুড়ি মা আমাকে এলো পাথারি চড়থাপ্পড় মারতে লাগলেন। আমার গায়ে একের পর এক পৈশাচিক আঘাত পড়তে লাগলো। ঠিক সেই মুহূর্তেই নাটকীয়ভাবে এগিয়ে এলেন আমার সেই নির্লজ্জ দুশ্চরিত্র শ্বশুর মশাই। এমন চরম বেহায়া মানুষ আমার জীবনে খুব কমই দেখেছি। তার মুখে এক ফোঁটাও অনুশোচনার লেশ মাত্র নেই, উল্টো চরম দরদ ও মহানুভবতার মুখোশ পরে তিনি অভিনয় করে বললেন, থাক না শুভ্রর মা, মেয়েটাকে ওভাবে আর মেরো না। ছোট মানুষ তো, একটা সংসার চালাতে গেলে যে তার আদব কায়দা ও চালচলন জানতে হয় তা হয়তো ও এখনো ভালো করে বোঝে না, তাই আমাকে ভুল বুঝেছে। ওকে ছেড়ে দাও। ভুল তো আসলে আমারই। ছেলের বউকে বউয়ের মতো দেখা উচিত ছিল। স্বামীর এই নিখুঁত অভিনয় আর মিথ্যে দরদ দেখে শাশুড়ির অন্ধ আক্রোশ আরও বহুগুণ বেড়ে গেল। তিনি আমাকে আরো তীব্র ঝাঁকুনি দিয়ে রাগী স্বরে বলতে লাগলেন, দেখেছিস লোকটা কতটা অমায়িক? এত বড় নোংরা অপবাদ দেওয়ার পরও উনি তোকে বাঁচাতে চাইছে, আর তুই কি না নির্লজ্জের মতো ওনার গায়ে কলঙ্কের কালিমা লেপন করতে চেয়েছিলি? শাশুড়ির কাছ থেকে এলোপাথারি মার আর কটু কথা ছাড়া এই চরম অপমানের মুহূর্তে আমি আর কিছুই পেলাম না। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে আমি কোনো মতে কাঁপা কাঁপা হাতে আমার মোবাইলটা তুলে নিলাম মাকে কল দেওয়ার জন্য। মায়ের নাম্বারে ডায়াল করে কান্না জড়িত কণ্ঠে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমার মায়ের কাছে সব খুলে বললাম। ভেবেছিলাম মা বুঝি আমার এই আকুতি শুনে আটকে উঠবেন আর বলবেন সব ছেড়ে চলে আয় এখানে, তোকে আর থাকতে হবে না অমন নোংরা পরিবেশে। কিন্তু মায়ের উদাসীন ও ব্যস্ততার কঠিন মাটিতে পা রাখার উত্তর আমার অবশিষ্ট সমস্ত আশার প্রদীপ নিভিয়ে দিল। মা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত শীতল গলায় বললেন, অভাবের সংসার রে মা, আমাদের নিজেরই যেখানে কপালে ভাত জোটে না, দিন আনি দিন খাই। দুমুঠো ভাতের জন্য কত সংঘর্ষ, কত কষ্ট করতে হয়। সেখানে তুই চলে আসলে আর একটা মানুষের ভরণ পোষণ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এছাড়া তোর আরও একটা বোন আছে, ওরেও তো বিয়ে দিতে হবে। তুই যদি হুট করে চলে আসিস তখন এই সমাজের মানুষ তোরেই খারাপ বলবে। তখন কি আর ছোট বোনের বিয়ে হবে? এর চেয়ে বরং জামাইকে বুঝিয়ে সুঝিয়ে সব ঠিকঠাক করে নে। সংসার তো এভাবেই মানিয়ে চলতে হয়। মায়ের এই নিষ্ঠুর ও অসহায় বাস্তবতার কথা শুনে বুক চিরে বেরিয়ে এলো এক অবর্ণনীয় দীর্ঘশ্বাস। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে নিচু স্বরে বললাম, হায় রে অভাব! অভাব মানুষের হাত পা এমনভাবে বেঁধে ফেলে যে আত্মসম্মান বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। শাশুড়ি আর মায়ের কাছ থেকে বিন্দুমাত্র বিচার বা সহানুভূতির লেশ মাত্র না পেয়ে আমি আমার স্বামীর কাছ থেকেও ন্যায়ের আশা চিরতরে ত্যাগ করলাম। আমার স্বামীও হয়তো এই অন্ধ পরিবার ও মায়ের অন্ধবিশ্বাসের বাইরে গিয়ে আমাকে বিশ্বাস করবে না। উল্টো শাশুড়ির মতো সেও আমাকে ভুল বুঝে গায়ে হাত তুলবে। এই আশঙ্কায় আমি তাকে আর এই বিষয় কিচ্ছু জানানোর সাহস করলাম না। নীরব যন্ত্রণাকেই নিজের সঙ্গী করে নিলাম। এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেল। মনের ভেতর জমে থাকা আতঙ্ক আর চাপা কষ্ট নিয়েই দিন কাটছিলাম আমার। সেদিন দুপুরবেলাটা ছিল বেশ নিঝুম। আমি আমার রুমে বসে একা একা ছড়ানো ছিটানো কাপড়গুলো ভাঁজ করছিলাম।
ঠিক তখনই ঘরের ভিতর নিঃশব্দে পা রাখল সেই লোলুপ ছায়াটা। কোনো শব্দ না করে শ্বশুর আমার ঠিক পেছনে এসে দাঁড়ালো। মুহূর্তের ব্যবধানে শাড়ি ভেদ করে তার কুৎসিত নোংরা হাতটা আমার পেটের উপর চেপে বসল। বজ্রপাতের মতো সেই স্পর্শ আমার সমস্ত শরীর শিউরে উঠল। ঘৃণা, ক্ষোভ আর তীব্র বিতৃষ্ণায় আমার রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। এক লহমায় পেছন ফিরে শ্বশুরকে সজোরে এক ধাক্কা দিলাম এবং গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম। আমার সেই আর্তনাদ আর চিৎকারের শব্দ শুনেই পাশের রুম থেকে শাশুড়ি মা ছুটে এলেন, কিন্তু কি ঘটেছিল তা জানার বিন্দুমাত্র ইচ্ছে বা চেষ্টা তার মধ্যে ছিল না। উল্টো তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করলেন এবং সেই লম্পট শ্বশুরকে পরম যত্নে আগলে ধরে রুম থেকে টেনে হিঁচড়ে অন্যদিকে নিয়ে চলে গেলেন। দিনের পর দিন একই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যায় না, তাই একটা সিদ্ধান্তে উপনীত হলাম, যা থাকে কপালে। আজ আমার স্বামী শুভ্র বাসায় ফিরলে তাকে বলবো আমি যে সকল নোংরামোর সম্মুখীন হয়েছি। রাত গভীর হলে যখন স্বামী অফিস থেকে বাসায় ফিরল, সমস্ত বুক ফাটা কান্না ও জমে থাকা ক্ষোভ এক নিঃশ্বাসে তার সামনে উপড়ে দিলাম। ভেবেছিলাম অন্তত জীবনসঙ্গী হিসেবে সে আমার পাশে দাঁড়াবে, আমার এই অসহনীয় অপমানের বিচার করবে। কিন্তু আমার সেই আশা নিষ্ঠুর বোকামি প্রমাণিত হলো। আমি আগে যা ভেবেছিলাম তাই হলো। আমার কথা শেষ হওয়ার আগেই সে সজোরে একটা কড়া থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। রাগী ও উদাসীন গলায় সে বলে উঠল, সারাদিন অফিস করে আসছি কি তোমার এই ঢঙের প্যাচাল শোনার জন্য? বাইরে তো আর কাজ করো না, সারাদিন ঘরে বসে এই টুকিটাকি রান্না করো, খাও দাও আর ঘুমাও। পরিশ্রম কারে বলে বুঝবা কেমনে? আসছে আবার বিচারের ঝুলি নিয়ে। একটু মানিয়ে নিতে পারো না? মেয়ে হলে এমন কত কিছুই তো সহ্য করতে হয়। স্বামীর সেই নিষ্ঠুর ও দায়িত্ব জ্ঞানহীন কথাগুলো শোনার পর শ্বশুর মশাইয়ের পাশাপাশি স্বামীর প্রতিও আমার মনে তীব্র ঘৃণা ও ধিক্কার জন্মালো। কত নির্দ্বিধায় সে মুখ দিয়ে বের করে দিল, মেয়ে হলে এমন কত কিছুই সহ্য করতে হয়। যে সমাজে বা ঘরে পিতা তুল্য মানুষের কাছ থেকে এমন লোলুপ ও জঘন্য নির্যাতনের শিকার হতে হয়, সেখানে নারীদের আসল নিরাপত্তাটা ঠিক কোথায়? যে স্বামীর বাড়িতে প্রতি মুহূর্তে নিজের সম্মান হারানোর ভয়ে তটস্থ থাকতে হয়, যেখানে ন্যূনতম সুবিচারটুকু পাওয়ার কোনো আশা নেই, সেখানে এক মুহূর্ত পা বাড়িয়ে রাখার অপরাধ। আমি মনে মনে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, এই নরক থেকে আমি চিরতরে চলে যাব। তবে যাওয়ার আগে এই লম্পট শ্বশুরকে তার প্রাপ্য শাস্তি দিয়ে তবেই এখান থেকে পা ফেলব। কিন্তু কি শাস্তি দেব তাকে? পুলিশের কাছে যাব? কিন্তু হায়, এই সমাজে টাকার কাছে তো পুলিশও বিক্রি হয়ে যায়। আইনও তো টাকার জোরে অন্ধ হয়ে থাকে। যদি এখন পুলিশ ডেকে শ্বশুরকে থানায় নিয়েও যায়, কয়েক ঘন্টা পার হতে না হতেই আমার স্বামী গিয়ে মোটা অঙ্কের টাকা ফেলে তাকে ঠিকই থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। তারপর আমার জন্য কি অপেক্ষা করে আছে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমার স্বামী হয়তো পরিবারের চাপে এবং জেদের বশে আরেকটি বিয়ে করে অন্য কোনো মেয়েকে এই সংসারে নিয়ে আসবে। তখন সেই নতুন মেয়েটির শরীরের দিকেও কি এই নরপশুর লোলুপ দৃষ্টি পড়বে না? আমার তো ভাগ্য ভালো যে আমি কোনো মতে নিজের সম্মান বাঁচাতে পেরেছি, কিন্তু সেই অবলা মেয়ের সম্মান ও জীবন ধুলোয় মিশে যাবে না, তার গ্যারান্টি কে দেবে? অন্য কোনো নিরপরাধ মেয়ের জীবনে এই নরক নেমে আসার সুযোগ আমি আর হতে দেব না। এই প্রসবৃত্তির মানুষটাকে তার পাপের উপযুক্ত শিক্ষা না দিয়ে আমি কোথাও যাচ্ছি না। পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখলাম স্বামী যথারীতি অফিসে চলে গেছে আর শাশুড়ি মা গেছে মার্কেটে। এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইলাম না। স্বামীর পকেট থেকে আগে থেকেই সন্তর্পণে কিছু টাকা সরিয়ে জমিয়ে রেখেছিলাম, সেগুলো ব্যাগে গুছিয়ে নিলাম। এরপর সোজা রান্নাঘরে গিয়ে শ্বশুর মশাইয়ের জন্য খুব যত্ন সহকারে এক কাপ চা বানাতে শুরু করলাম। মনে মনে জানতাম এটাই হয়তো আমার হাতে তৈরি তার জীবনের শেষ চা খাওয়া। আমি ভালো করেই জানি মানুষের জন্মগত বিকৃত স্বভাব ও লোভ কখনো পাল্টায় না। বাড়িতে যেহেতু কেউ নেই, সেই নিশ্চিতভাবেই এই সুযোগটা কাজে লাগাতে আসবে।
আমি একটুও সময় নষ্ট না করে বুদ্ধি করে আমার মোবাইল ফোনের ক্যামেরাটা অন করে এমন এক জায়গায় সেট করে রাখলাম যাতে রান্নাঘরের ভেতরের অংশটা পরিষ্কার দেখা যায়। তারপর ক্যামেরার লেন্সে চোখ রেখে বলতে লাগলাম, শুভ্র, তুমি তো আমার কথা একবারের জন্য বিশ্বাস করনি, তাই বাধ্য হয়ে এই ভিডিওটা অন করে রাখলাম যাতে তোমাকে সব সত্যিটা দেখাতে পারি। আজ বাসায় তুমিও নেই, তোমার মাও নেই, আর তোমার বাবা যে এই সুযোগটা হাতছাড়া করবে না তা আমি খুব ভালো করেই জানি। আমি তোমাকে চাক্ষুষ প্রমাণ দিতে চাই তোমার বাবার এই কুরুচিপূর্ণ ও নোংরা রূপটা ঠিক কেমন। বাড়ি ফিরলে হয়তো তুমি আমাকে আর কোনো দিন খুঁজে পাবে না, কিন্তু যাওয়ার আগে তোমার বাবাকে এমন একটা চরম শিক্ষা দিয়ে তবেই আমি এই বাড়ি চিরতরে ছেড়ে চলে যাব। ক্যামেরার লেন্সের দিকে একবার তাকালাম। আমার মুখে কোনো হাসি ছিল না। পুরো অবয়ব ছিল সম্পূর্ণ ভাবলেশহীন এবং নিষ্প্রাণ। পকেট থেকে ঘুমের ওষুধগুলো বের করে সম্পূর্ণ নিঃশব্দে চায়ের সাথে মিশিয়ে দিলাম। ক্যামেরার দিকে তাকিয়ে কোনো দীর্ঘ সংলাপ নয়, শুধু অস্পষ্ট শীতল স্বরে পড়লাম, আজ সব কিছু শেষ হবে শুভ্র। চা তৈরি হতে না হতেই আমার সেই গুণধর শ্বশুরমশাই রান্নাঘরে এসে হাজির হলো। বরাবরের মতোই পেছন থেকে তার লোলুপ হাত দুটো আমাকে জাপটে ধরল, কিন্তু আজ আমার ভেতরে কোনো কাঁপুনি, চিৎকার বা কান্নার উদ্রেক হলো না। সম্পূর্ণ ঠান্ডা আবেগহীন গলায় আমি তাকে বললাম, আজ আর জোর করতে হবে না, আমি বুঝে গেছি এই বাড়িতে আমার কোনো বিচার নেই, তাই আমি নিজেই হার মেনে নিচ্ছি। আপনি বরং শান্ত হয়ে এই চাটা খান, আমি একটু হাত মুখ ধুয়ে আসছি। আমার এই অস্বাভাবিক নমনীয় কথায় সে মুহূর্তেই গলে গেল। কোনো সন্দেহ ছাড়াই পরম তৃপ্তিতে চাটা খেয়ে নিল সে। আমি জানতাম ওষুধের কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে, সেই সময়টুকুই আমাকে বের করে নিতে হবে। চা শেষ করেই একটা বিকৃত কামাতুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে আমার হাতটা খামচে ধরল। মিতু, এবার আসো, আমার আর তর্স হয়েছে না। গা গুলিয়ে ওঠা ঘৃণাটা গিলে নিয়ে আমি নির্লিপ্ত গলায় বললাম, একটু সময় দিন। আপনি বরং আমার ঘরে কি অপেক্ষা করুন, আমি আসছি। সে একটা লোভী হাসি দিয়ে আমার রুমের দিকে চলে যেতেই আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে ঠান্ডা ইস্পাত দৃঢ় কণ্ঠে পড়লাম, শুভ্র, ভয় নেই, তোমার বাবাকে আমি প্রাণে মারব না, কিন্তু যে ভয়ঙ্কর আর লালসা নিয়ে সে আমার দিকে হাত বাড়িয়েছে, আমি আজ শুধু সেটাই শেষ করে দিয়ে যাব। তোমরা বিচার করনি, তাই আমার বিচার আমি নিজেই করে গেলাম, প্রমাণ এখানেই রইল। কথাটা শেষ করে আমি ধীর পায়ে আমার ঘরের দিকে এগোলাম। রুমে ঢুকে দেখলাম ঘুমের ওষুধের তীব্রতায় তার চোখের পাতা বুজে আসছে, শরীর অসাড়। ঠিক সেই সুবর্ণ সুযোগটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। কোনো রকম তাড়াহুড়া না করে সম্পূর্ণ ঠান্ডা মাথায় বিছানার সাথে রাখা দড়ি দিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেললাম। আমার ভেতরে জমে থাকা সমস্ত ঘৃণা আর বঞ্চনার জবাব আমি মুহূর্তের মধ্যেই দিয়ে দিলাম। যে পুরুষত্বের অহংকারে সে পুত্রবধূ আর অন্য মেয়ের মধ্যে পার্থক্য করতে ভুলে গিয়েছিল, আজ তার সেই পশুবৃত্তির শিকড় আমি চিরতরে উপড়ে ফেললাম। যন্ত্রণায় তার গলা চিরে আর্তনাদ বেরিয়ে আসার আগেই আমি শক্ত হাতে তার মুখ চেপে ধরলাম। সে আর কোনোদিন কোনো নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, সেই ব্যবস্থা আমি চিরকালের জন্য করে দিয়েছি। রক্তে ভেসে যাওয়া সেই ঘরের মাঝে দাঁড়িয়ে আমি ফোনটা তুলে শুভ্রর নাম্বারে ডায়াল করলাম, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসো। তোমার বাবা ঘরে গুরুতর অবস্থায় পড়ে আছে, আর তোমার জন্য একটা বিশেষ উপহার আমি আলমারি ড্রয়ারে রেখে গেলাম, এসে দেখে নিও। এই নরক কুণ্ডে আর এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়া সম্ভব ছিল না। আগে থেকেই প্রস্তুত করে রাখা জামা কাপড়ের ব্যাগটা কাঁধে তুলে নিলাম, সাথে নিলাম জমানো কিছু টাকা। পেছনের দিকে আর একবারের জন্য ফিরে না তাকিয়ে এক অজানা ও অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে চিরকালের মতো সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। 10টা বছর
শুনতে খুব ছোট্ট একটা শব্দ মনে হলেও এই 10টা বছর আমার জীবনের জন্য ছিল এক দীর্ঘ অগ্নি পরীক্ষা। সেই নরক থেকে বেরিয়ে আসার পর দিন থেকেই শুরু হয়েছিল আমার আসল লড়াই। চেনা জগৎ, পরিবার, আশ্রয় সব ছেড়ে এক অচেনা শহরে নিজেকে নতুন করে গড়ে তোলার এক নির্মম সংগ্রাম। কতগুলো দিন যে একবেলা খেয়ে আধপেটা থেকে রাস্তার ধুলো মেখে কাজের সন্ধানে ঘুরেছি, তার কোনো হিসেব নেই। কিন্তু আমি হার মানিনি। আমার সেই জেদ আর আত্মসম্মান বোধ আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আজ আমি কারো দয়ায় বেঁচে থাকা সেই অবস্থায় ভীতু মেয়েটি নই। আজ আমি সম্পূর্ণ স্বাধীন এক নারী, যার নিজের একটা সম্মানজনক পরিচয় আছে, মাথা গোঁজার নিজস্ব একটা শক্ত ঠিকানা আছে। সেদিন পরন্ত বিকেলে কাজ শেষ করে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ সামনে এসে থমকে দাঁড়ালো একটা চেনা অবয়ব। 10 বছর পর শুভ্র আমার সামনে। সেই শুভ্র যে একদিন আমার বুক ফাটা আর্তনাদকে ঢঙের পেঁচাল বলে উড়িয়ে দিয়ে বিনা দ্বিধায় আমার গালে থাপ্পড় বসিয়েছিল। আজ তার চেহারায় বয়সের ছাপ আর এক অদ্ভুত অপরাধ বোধ যেন সারা মুখে লেপ্টে আছে। আমাকে দেখে সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। আমার 2 হাতের দিকে তার দৃষ্টি একবার আটকে গেল। সেখানে কোনো কাচের চুড়ি নেই, নেই কোনো দুর্বলতার ছাপ। আমার মুখেও কোনো হাসি বা আবেগের লেশ মাত্র ছিল না। এক অবিচলিত এবং সম্পূর্ণ ভাবলেশহীন দৃষ্টিতে আমি তার দিকে তাকিয়ে রইলাম। শুভ্রর চোখ দুটো ছলছল করে উঠল। অপরাধীর মতো কাপা গলায় সে বলল, মিতু, তুমি যাওয়ার পর আলমারির ডয়ারে রাখা তোমার সেই ভিডিওটা দেখে আমি আর মা আমাদের ভুল বুঝতে পেরেছিলাম। আমরা সত্যি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। সত্যিটা চোখের সামনে দেখার পর আমি নিজেই বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও মিতু। সেদিন তোমার কথা বিশ্বাস করিনি বলে আজ আমি চরম অনুতপ্ত। সব কিছু ভুলে চলো না আবার বাড়ি ফিরে, আমরা আবার নতুন করে সব শুরু করব। তার এই আকুতি শুনে আমার ভেতরে কোনো ক্ষোভ, আনন্দ বা দুঃখ কিছুই কাজ করলো না। একটা সময় এই মানুষটার কাছ থেকে একটু ভরসা আর বিশ্বাসের কথা শোনার জন্য আমি হয়তো মুখিয়েছিলাম, কিন্তু আজ তার ওই চোখের জলের আমার কাছে কোনোই মূল্য নেই। শুভ্র আবেগের বশে আমার হাতটা ধরার চেষ্টা করতেই আমি খুব শান্ত কিন্তু দৃঢ়ভাবে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। চেহারায় সেই একই ভাবলেশীন কাঠিন্য ধরে রেখে স্থির কণ্ঠে বললাম, আর সম্ভব না শুভ্র। তুমি হয়তো তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, কিন্তু সেদিন তুমি আমার বিশ্বাস আর ভরসাকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, তার কি হবে? একবার যে বিশ্বাস ভেঙে যায় তার কখনোই মনে ধারণ করা সম্ভব হয় না। জোড়া তালে দিয়ে সংসার করা যায়, কিন্তু মরে যাওয়া সম্মান আর বিশ্বাস ফিরে পাওয়া যায় না। আমি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে আবার বললাম, আমি আমার পথ বেছে নিয়েছি, আর সেই পথে তোমার কোনো জায়গা নেই। ভালো থেকো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। পেছনে ফেলে আসা অতীতের দিকে ফিরে তাকানোর আর কোনো ইচ্ছে বা কারণ আমার নেই। আমি সামনের দিকে পা বাড়ালাম, আমার নিজের তৈরি করা এক নতুন, স্বাধীন আর আত্মসম্মান ভরপুর জীবনের দিকে। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।